স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলার বাকি ৬ আসামি সবাইকে খালাস দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া অন্য ২ আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। দণ্ডপ্রাপ্ত ৩ জনই পলাতক রয়েছেন। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ এপ্রিল মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে আদালতে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ট্রাম্প ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। আমরা মনে করছিলাম যে ৩ জনকে সাজা দিয়েছে, এটাও সঠিক হয়নি, কারণ কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। তদুপরি এই মামলায় দেখা যায় বিজ্ঞ আদালত ৩ জনকে সাজা দিয়েছেন, সেটা সঠিক হয়নি বলে আমরা মনে করি। এ বিষয়ে আরও জানাতে পার মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, রায়ের বিস্তারিত জানাবেন। সোহেল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে রায়ের পর? দেখুন, শুরুতে বলে রাখি যে এখানে সোহেল চৌধুরীর পরিবারের কারোর সাথে আমাদের এখন পর্যন্ত আলাপ হয়নি, তবে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে। আইনজীবী রাষ্ট্রপক্ষের এমনকি আসামি পক্ষে, অর্থাৎ আসামি পক্ষের রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবীরা ছিল তাদের সাথে কথা হয়েছে। এই মামলায় আদালতে যখন রায় পড়া শুরু হয় আমরা তখন সেখানে ছিলাম। আদালত কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলেছে যে ৩৮ জন আসামি সাক্ষীর মধ্যে ১০ জনের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই ১০ জনের অধিকাংশ গা বাঁচানো সাক্ষ্য দিয়েছেন। আদালত কিন্তু স্পষ্ট করে কথাটি বলেছেন। এবং সেখানে বলা হয়েছে এই মামলার একটা বড় ডকুমেন্ট ছিল একটি সিডি, সেই সিডিটিকেও গায়েব করে দেওয়া হয়েছে। আদালতে এই বিভিন্ন বিষয় নিয়ে যখন আদালত কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে রাষ্ট্রপক্ষ যে আসামি সাক্ষীদেরকে সেখানে হাজির করেছে সেখানে কোনো দুর্বলতা ছিল কিনা। রাষ্ট্রপক্ষ যিনি পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, তিনি কিন্তু বলেছেন যে সেখানে দীর্ঘদিন আগের, যেহেতু এই মামলা প্রায় ২৫ বছর আগের, সেখানে অনেক সাক্ষী মারা গেছেন, অনেককে আসলে পাওয়া যায়নি। এছাড়া যদি একটু জানিয়ে রাখি যে এই মামলায় মূলত সবচেয়ে পরিচিত যিনি আসামি তিনি হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাইয়ের কিন্তু এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছেন যে ৩ জনের এই মামলায় এই হত্যা মামলার সাথে সংশ্লিষ্টতা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে, তার মধ্যে আজিজ মোহাম্মদ ভাই একজন, সেটি কিন্তু আদালত স্পষ্ট করে বলেছেন। এবং তিনি সহ বাকি যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হচ্ছে ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেল, সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন এবং মামুন সহ ৬ জন। এখানে একটি বিষয় একটু বলে রাখি যে ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। এই যে ইমন এবং মামুন, তাদের ২ জনকেই কিন্তু এজাহারে উল্লেখ করা হয়েছে যে সরাসরি গুলি করার সাথে তারা জড়িত। এই বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী যে যারা গুলি করলো এজাহার অনুযায়ী তারা কিভাবে খালাস পেল। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে আসলে সরাসরি কোনো উত্তর এই জায়গাটি দিতে পারেননি। তবে তারা যেটি বলেছেন যে রাষ্ট্রপক্ষ থেকে যে এই বিষয়ে আপিল করা হবে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে। এদিকে ইমনের যিনি আইনজীবী তিনি বলেছেন যে তিনি প্রমাণ করেছেন যে এই মামলায় ইমন সহ সানজিদুল ইসলাম ইমন, তিনি কিন্তু এমনি শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নামও রয়েছে, তিনি আসলে এই মামলা এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নয়, তার আইনজীবী কিছুক্ষণ আগে বলেছেন। এবং এটি আদালতকে তিনি প্রমাণসহ সন্তুষ্ট করতে পেরেছেন বিধায় তার আসামিকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। এই মামলার একেবারে যদি বলা হয় যে সেলিব্রিটি আসামি যাকে সবাই চেনে, আজিজ মোহাম্মদ ভাই রাষ্ট্র নিয়োজিত, তার পক্ষের যিনি আইনজীবী তাকে আমরা কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে তিনি অবশ্যই এই মামলায় যখন পূর্ণাঙ্গ রায় বেরোবে তারা তাদের পক্ষ থেকে আপিল করবেন। তবে এখানে একটি বিষয় আছে যে তিনি কিন্তু যেহেতু পলাতক, এখানে কিন্তু তাকে আত্মসমর্পণ করা ছাড়া আপিলের তার সুযোগ নেই। আবার তিনি দাবি করেছেন যে আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডটি যখন ঘটে তার ৬ মাস আগে তিনি দেশের বাইরে ছিলেন, সুতরাং আদালত
আদালতে কিভাবে এটি আসলে তাকে সংশ্লিষ্ট করে যাবজ্জীবন দিলেন, তিনি এটি আসলে তার কোনো যুক্তি তিনি দেখতে পাচ্ছেন না এবং তিনি বলছেন যে এই মামলায় তিনি সন্তুষ্ট নয়। তবে আদালত কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের সংশ্লিষ্টতার জায়গায় একটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে তিনি হচ্ছেন প্রধান পরিকল্পনাকারী এবং এটি প্রমাণিত। তো সব মিলে আসলে আজকের এই 25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়টি এরকম ছিল, 9 জন আসামির মধ্যে 6 জন খালাস পেয়েছেন এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত আরেকটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে সোহেল চৌধুরী হত্যার সাথে অনেকেই দাবি করেছেন যে ট্রাম্পস ক্লাবের মালিক, ট্রাম্পস ক্লাবের তখনকার যে ম্যানেজার যারা ছিল তারা আসলে এই বিষয়টি জানতেন না। কিন্তু আদালত বলেছেন যে সোহেল চৌধুরী কোনো অখ্যাত ব্যক্তি ছিলেন না, তিনি ওই সময় অত্যন্ত পরিচিত চিত্রনায়ক ছিলেন। তিনি যে ওই ক্লাবে যাচ্ছেন সেটি ওই ম্যানেজারও জানতো এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়টি তো স্পষ্ট। সুতরাং সেই জায়গা থেকে 3 জনকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাদের 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না উপজেলা নির্বাচন, সে কারণে ভোটার কমছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন বিএনপি সহ বিরোধী কোনো দল ভোটে না আসায় কমছে আগ্রহ, নির্বাচন ব্যবস্থার উপরও কমছে আস্থা। এই অবস্থায় ভোটারকে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করার পরামর্শ দিচ্ছেন অনেকে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণই ছিল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। বৃষ্টির বাগড়ায় সকালে কেন্দ্র প্রায় ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার। পরে 30 থেকে 40% ভোট পড়ার তথ্য দেয় নির্বাচন কমিশন। এতে বিশ্লেষকরা বলছেন, একদিকে মাঠে বিরোধী রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা নেই, অন্যদিকে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় কমেছে ভোটারের আগ্রহ। কোনো পার্টি মনোনয়ন দিচ্ছে না, কোনো নিজেদের ক্যান্ডিডেট বলে কাউকেই তারা স্বীকার করছে না। অতএব হয়তো দেখা যাবে যে একটা পার্টিরই 5-6 জন দাঁড়িয়েছেন। এখন তারা ভোটাররা মনে করে যে আমি যাকেই ভোট দিই না কেন, যে পার্টিকে আমি পছন্দ করি সে পার্টি লোকিত হচ্ছে, অতএব আমার যে লাভ কি, ভোট দিয়ে লাভ কি। সর্বপ্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে, এরপর 1990-এ। সেই 2 ভোটের হার জানা না গেলেও 2009 সালে আওয়ামী লীগ সরকারের সময় চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল 67.69%। 2014-র ভোটে সে হার 61, আর বিএনপি না এলেও 2019-এ তা 41% হয়। পরিবারতন্ত্রের এই আধিক্য দেখা যেত না, অতএব এই জন্য জনগণ এখান থেকে দূরে সরে আছে। নির্বাচন কমিশন বলছেন 30 থেকে 40% ভোট দিয়েছে, অর্থাৎ মোটা দাগে 1/3 বেশি ভোট দেয় নাই। এটা তো খুবই নির্বাচন ব্যবস্থাটা যে ভেঙে পড়া, এই উপজেলার নির্বাচন তার আরেকটা উদাহরণ হয়ে থাকলো। পর্যবেক্ষকরা আরও বলছেন, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, পাশাপাশি ভোটারকে তার ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে একজন ব্যক্তি 1 ভোটও যদি পান অন্য প্রার্থী সকলের তুলনায়, তাকে জয়যুক্ত ঘোষণা করা হয়। এখানে ন্যূনতম কোনো থ্রেশহোল্ড বা এত % ভোট পেতেই হবে, অথবা সেকেন্ড রাউন্ডের ব্যবস্থা হবে যদি এই পর্যায় পর্যন্ত উন্নীত না হওয়া যায়। সে বিষয়টি বিদ্যমান থাকায় এখানে ফলাফল কি হবে সেটা অনেকাংশে প্রেডিক্টেবল। এবারের উপজেলা নির্বাচন হচ্ছে 4 ধাপে। 21শে মে দ্বিতীয়, 29শে মে তৃতীয় ও 5 মে চতুর্থ ধাপের ভোট। সেগুলোতে ভোটার আনাও বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুর ও নীলফামারীতে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত 28 জন আহত হয়েছেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়ায় বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে হামলায় আহত হন 8 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোটে মোটরসাইকেল প্রতীক নিয়ে ইসমাইল হক চেয়ারম্যান নির্বাচিত হন। ফল ঘোষণার পর সমর্থকেরা আনন্দ মিছিল বের করলে 2 দফায় পরাজিত প্রার্থী মামুন শিকদারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 2 পক্ষের অন্তত 8 জন আহত হন। এদিকে নীলফামারীর ডোমারে নির্বাচনী কন্ট্রোল রুমে ভাঙচুরের অভিযোগ পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থকদের বিরুদ্ধে। গণমাধ্যম কর্মী ও পুলিশের ওপরও হামলা চালানো হয়। আহত হন বিজয়ী চেয়ারম্যান সরকার ফারহানা আখতারের অন্তত 20 জন সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ, আটক করা হয় 5 জনকে। কাল নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। সকালে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি, তবে ডিএমপি সিদ্ধান্ত জানাবে বিকেলে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, সমাবেশ ও মিছিলের অনুমতির বিষয়ে ডিএমপি ইতিবাচক। তিনি মনে করেন, কাল ছুটির দিন হওয়ায় ট্রাফিক নিয়ে কোনো সমস্যা হবে না।
সমাবেশে ডিএমপির সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে গত 28 অক্টোবর দলের শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছিল বলেও দাবি করেন আব্দুস সালাম। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিত উদ্দিন বলেন, মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত দেওয়া হবে, তবে যারা আয়োজন করবে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কি প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, এটি হলো আমাদের মূল দাবি। পুলিশ কমিশনার মহোদয় অনুমতি হয়তো বিকেলবেলা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে এটির কি আসবে, তবে আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান জনস্বার্থে এই মামলাটি করেন। রিটে ব্লুমবার্গ সহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর ২,৭৭০ কোটি টাকার এবং যুক্তরাষ্ট্রে ৬৬ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ সম্পদ অবৈধভাবে সেসব দেশে নেওয়া হয় বলে অভিযোগ আছে। বিদেশে তার সম্পদ নজরদারিতে রয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়। রিটকারী আইনজীবী এসব সম্পদের অনুসন্ধানের আবেদন জানান। এর আগে এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন তিনি, তবে সেখানে কোনো কার্যকর পদক্ষেপ না দেখে হাইকোর্টের দ্বারস্থ হন। বঙ্গবন্ধু মেডিকেলের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল আগেই। এবার সামনে এসেছে সে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষের কম্পিউটার থেকে পেনড্রাইভে সেই প্রশ্ন নিচ্ছেন 2 শিক্ষক। অভিযুক্তরা তা অস্বীকার করলেও আমলে নিয়েছে তদন্ত কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এর মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষ এটি। এখানকার কম্পিউটারে থাকে পরীক্ষার প্রশ্নপত্র, কিছু আবার প্রিন্ট করে রাখা টেবিলে। স্পর্শকাতর এই কক্ষে সিসিটিভির ফুটেজে দেখা মিলে 2 বিশ্ববিদ্যালয় শিক্ষকের। একজন কম্পিউটারে বসে থাকা ব্যক্তিটি ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, পাশে দাঁড়ানো কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ফয়সাল ইবনে কবির। সেখান থেকে পেনড্রাইভে কিছু একটা সরিয়ে নিতে দেখা যায় তাদের। এতে অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন তারা। যে ভিডিওতে আমরা যাদেরকে দেখলাম, যে সকল শিক্ষক, তারা তো আসলে প্রশ্নবিদ্ধ, তারা বিতর্কিত এবং তারা বিগত প্রশাসনের লেজুর ভিত্তিতে জড়িত ছিল। এটা আর একটা প্রশ্ন উঠতেই পারে, যে সকল চিকিৎসক তাদের সঙ্গে চলাফেরা করেছে তারা কেউ বাদ পড়ে নাই, এটা কিভাবে সম্ভব হলো? তবে ডাক্তার জাহিদুল ইসলাম বলেছেন পেনড্রাইভে কপি নিয়েছেন বানান সংশোধন করতে। আরেক ডাক্তার ফয়সাল ইবনে কবির নাকচ করেছেন সেই অভিযোগ। পেনড্রাইভটা যখন সাদা ডিসিটাতে দেই, প্রিন্ট আউট বেরোচ্ছে, আমি কিন্তু কিছু কপি করিনি। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে প্রিন্ট আউট বেরোচ্ছে, তার মানে যে আমি যে 20-25টা প্রশ্ন তৈরি করছি আমার কলিগকে আমি দিয়েছি, ও প্রুফ রিডিং করবে। সাংবাদিকদের সাথে কথা বলতে হলে অথরিটির অনুমোদন লাগে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি প্রশ্নপত্র ফাঁস করেছেন। জি না, অভিযোগ সত্য নয়। এটা কি আপনার কোনো বক্তব্য আছে কিনা? অভিযোগ সত্য নয়। গত বছরের 20 অক্টোবর হওয়া 68 জন মেডিকেল অফিসার নিয়োগের সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রতিবাদে হয় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্যের কাছে স্মারকলিপি দিলে গঠিত হয় তদন্ত কমিটিও। এছাড়া এই ফুটেজ আমলে নেওয়ার কথাও বলেছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক AK জাহিদ হোসেন ও প্রক্টর হাবিবুর রহমান দুলাল। এই ভিডিও আমরা আমলে দিয়েছি, আমরা এটা আমলে দিয়েছি এবং এটার উপর কাজ করতেছি। ওইটা আমরা দেখেছি, এটা আমাদের হস্তগত হয়েছে, আমরা ওইটা নিয়েও কাজ করতেছি। আমরা 7 দিন পরে ওইটার রিপোর্টটা দিব। সেই নিয়োগ পরীক্ষায় পাশ করেছেন 350 জন পরীক্ষার্থী। অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্তত 50 জন ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছেন। এর মধ্যে 10 জন সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ, বাকি 40 জন তা পেয়েছেন টাকার বিনিময়ে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের বাঁধার মুখে পড়ল গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার মিছিল। পরে নতুন বাজার এলাকায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে হয় বিক্ষোভ। এতে গণহত্যা বন্ধে ইসরায়েলকে মার্কিন সমর্থন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস এলাকায় ছাত্র জনতার ব্যানারে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুলিশ তাদের কিছুটা দূরে সরিয়ে দিলে বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি এলাকা থেকে আবার মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে রওনা হন তারা। মিছিলটি সামনের দিকে যেতে চাইলে কয়েক দফা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নতুন বাজার এলাকায় বিক্ষোভ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন, মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। কাজেই ওই ইসরায়েলি গণহত্যায় যে সহায়তা বন্ধ করুন। আমাদের প্রতিবাদ জানাতে গেলে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে সর্বনিকটে কত দূর যেতে পারি, আমরা এখানে আসতে পারি। আমাদের ইচ্ছা ছিল আমরা আরো ভেতরে যাব, তাদের সাথে কথা বলবো এবং সেখানে যতদূর সম্ভব বাংলাদেশের মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ হিসাবে এখানে একটা চাপ প্রয়োগ করবো। সেই পর্যন্ত আমরা যেতে পারি নাই। ইসরায়েল এই গণহত্যা করতে পারতো না যদি কিনা মার্কিনী সহযোগিতা, সেটা অস্ত্রের সহযোগিতা, টাকা পয়সার সহযোগিতা এবং ডিপ্লোম্যাটিক সহযোগিতা যদি না থাকতো। কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তাদের স্লোগানেও ছিল যুদ্ধমুক্ত স্বাধীন ফিলিস্তিনের দাবি। ইসরায়েল খুবই ভুল করছে এবং তার সাথে ইন্ধন যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ চাই। বিক্ষোভ কর্মসূচির কারণে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, হজযাত্রার প্রথম দিনে 7টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3000 যাত্রী, নির্বিঘ্ন যাত্রার আশ্বাস ধর্মমন্ত্রীর। বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, 70% বজ্রপাত এপ্রিল থেকে জুন। বায়ু দূষণ, তাপপ্রবাহ ও গাছ কাটার প্রভাব। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। বেজিং সফরের আগেই দিল্লি সফরের সম্ভাবনা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াট্রার সাথে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে। তিস্তায় যে প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে ভারত সহায়তার আগ্রহ দেখাচ্ছে। ভারতের ভিসা প্রক্রিয়া যেন দ্রুত হয় তা নিয়েও কথা হয়েছে। এ নিয়ে কাজ করার বিষয়ে দিল্লি আন্তরিক। এছাড়া সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। হজ ফ্লাইটের প্রথম দিনে 7টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3000 হজযাত্রী। ভোরে ঢাকা থেকে ছেড়ে যায় সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। যাত্রী ছিলেন 409 জন। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 419 জন হজযাত্রী নিয়ে রওনা হয়। যাত্রা নির্বিঘ্ন করার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী। ঢাকা থেকে শেষ ফ্লাইট যাবে 12 জুন। রাজধানীর মালিবাগের বাসিন্দা মশিউল হাসান স্ত্রী ও স্বজনদের নিয়ে হজে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে জমানো টাকায় আল্লাহ সন্তুষ্টি অর্জনে হজযাত্রা। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজের নিয়াত করেছিলাম। প্রথম দিনের ফ্লাইটেই আমি যাচ্ছি। আমি খুবই আবেগ আপ্লুত। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এমন হাজারো মুসল্লি হজযাত্রার জন্য জড়ো হয়েছেন। চলছে অনেকের বোর্ডিং পাস ও ইমিগ্রেশনের কাজ। স্বজনদের কাছ থেকে বিদায়ে একে অপরের দোয়া চাইছেন। আমার প্রিয় নবীর রজা মুবারকে যাচ্ছি, যার জন্য আমি খুব মানসিকভাবে খুব তার প্রতি অভিভূত হয়ে আছি। যেদিন থেকে রেজিস্ট্রেশন করেছি সেদিন থেকে আমার শরীরের মনে হচ্ছে সমস্ত রোগ চলে গেছে। যতদিন থেকে চেষ্টা করছে যে হজে আসবো বলে এখন আসছি, আমাকে অনেক আনন্দ লাগতেছে। বৃহস্পতিবার সকালে হজ ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী দাবি করেন, এবারের হজযাত্রা নির্বিঘ্ন এবং স্বস্তির করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদিতে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। যার যার আঙ্কে গিয়ে শেষে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ
সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুক। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৫,২৫৭ জন। হজযাত্রীদের জন্য থাকছে ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট, যা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা থেকে পরিচালনা করা হবে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি হোসেন নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে শহরের হাজরা নাটোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিশু রাব্বি তার নানার বাড়িতে থাকত। সকালে সে বাড়ির পেছনের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানী সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দেশের দু এক জায়গায় শিলা বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা সহ ৬ জেলার উত্তর পশ্চিম দিক দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদীবন্দরসমূহে জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ৫ দিনে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।